সেন্টেন্স স্ট্রাকচারের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সেন্টেন্স স্ট্রাকচারের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করেছি। আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও একে একে দেখবেন, তাহলে আপনাদের ইংরেজি বেসিক রুলস গুলো জানা হয়ে যাবে এবং আপনারা আপনাদের স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে এই রুলস গুলো ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন, যেটা আপনার স্পিকিং এবং রাইটিং এর জন্য বিশেষ দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেন্টেন্স স্ট্রাকচারের আমি 10 নম্বর রুলস থেকে আজ ডিসক্রাইব করব। কালেকটিভ নাউন এর পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। এখন আমাদেরকে জানতে হবে যে কালেকটিভ নাউনটা আসলে কি। কালেকটিভ নাউন হলো যেসব বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কিন্তু বিচ্ছিন্নতা, ভিন্নতা বোঝালে কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব হয়। যেমন দি জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে। এখানে দি জুরিটা হলো কালেকটিভ নাউন। আমরা জেনেছি স্ট্রাকচার থেকে যে কালেকটিভ নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু বিচ্ছিন্নতা বোঝাতে কিভাবে প্লুরাল ভার্ব হয় সে উদাহরণটা আমরা এখন দেখব। দি কমিটি আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস। এখানে দি কমিটি অনেকগুলো ব্যক্তি সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়, সুতরাং এটি একটি কালেকটিভ নাউন। বাট আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস, এখানে দুইটা গ্রুপে ভাগ হয়েছে, তাহলে এখানে বিচ্ছিন্নতা বোঝানোর জন্যই বোঝানো হয়েছে, যার ফলে আমরা এই রুলসের দ্বিতীয় সেকশন যেটা যে বিচ্ছিন্নতা বা ভিন্নতা বোঝালে কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব বসে। তাহলে এখানে কমিটি কালেকটিভ নাউন হওয়ার পরেও ভার্বটা প্লুরাল হয়েছে, কারণ এখানে টু গ্রুপস, এখানে দুইটা গ্রুপকে ভিন্নতা হিসাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই স্ট্রাকচার থেকে আমরা জানতে পারলাম যে কোনো কালেকটিভ নাউন এর পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু বিচ্ছিন্নতা, ভিন্নতা যদি বোঝানো হয় তাহলে ওই কালেকটিভ নাউনের পরেও ভার্ব প্লুরাল হবে। পরবর্তী রুলসে আছে অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসলে তা প্লুরাল নাউন বোঝায়, তখন পরের ভার্বটি প্লুরাল হয়। কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি বসাই তাহলে সেটা প্লুরাল নাউন হয়ে যায়, আর এই প্লুরাল নাউনের পরে অবশ্যই ভার্বটিও প্লুরাল হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখলে পাবো দি ভার্চুস আর অলওয়েজ হ্যাপি। এখানে ভার্চুটা হলো একটা গুণ, অ্যাডজেক্টিভ, তার আগে দি বসেছে, তাহলে এটা একটা প্লুরাল নাউন হিসেবে এটা কাজ করেছে এই সেন্টেন্সে, তাহলে পরের ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। তো সেই হিসাবে এখানে আরটা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। দি পোর আর বর্ন টু সাফার। তার দি পোর, এটা হলো দি পোরটা হলো অ্যাডজেক্টিভ, তার একটা দি বসানো হয়েছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসানো হয় তাহলে তারপরে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। সেই অর্থে এখানে আরটা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে স্ট্রাকচার থেকে আমরা এটা শিখতে পারলাম যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দি বসাই এবং সেই দিটা বসানোর পরে ওই অ্যাডজেক্টিভটা প্লুরাল নাউনে পরিণত হয় এবং এই প্লুরাল নাউনের পরে সবসময় প্লুরাল ভার্ব বসে। পরবর্তী রুলসে আছে ইনফরমেশন, নিউজ, সিনারি, মেশিনারি, অ্যাডভাইস, ফার্নিচার, ওয়েজেস, পোয়েট্রি, ইস্যু, বিগ, হেয়ার, অ্যালফাবেট, লাগেজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ইথিক্স, স্ট্যাটিস্টিক্স, দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইত্যাদি সাধারণত সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় এবং এদের পরের ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আমাদেরকে এই স্ট্রাকচার থেকে এই শব্দগুলো মনে রাখতে হবে। যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো ব্যবহার পাই তাহলে তারপরে অবশ্যই আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি দি সিনারি অফ কক্সবাজার ইজ চার্মিং। দেখেন এখানে এই স্ট্রাকচারের মধ্যে সিনারিটা কিন্তু ছিল, পরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। দি ওয়েজেস অফ সিন ইজ ডেথ। এখানে দেখেন ওয়েজেস একটা স্ট্রাকচারের মধ্যে ছিল যে এই ওয়ার্ডটার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, সুতরাং আমরা সেখানে এই জন্য এই বাক্যে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ ব্যবহার করেছি। পলিটিক্স ইজ সামথিং ন্যাস্টি। এখানে পলিটিক্স দেখেন এই স্ট্রাকচারের মধ্যে পলিটিক্স শব্দটা কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন পলিটিক্স শব্দটা ইউজ করা হয়েছে। সুতরাং পলিটিক্স যদি আমরা ইউজ করি তাহলে তারপরে যদি আমরা ভার্ব বসাই তাহলে সেই ভার্বটা অবশ্যই আমাদেরকে সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তাহলে এই স্ট্রাকচার থেকে আমরা শিখতে পারলাম যে এই ইনফরমেশন, নিউজ, সিনারি, মেশিনারি, অ্যাডভাইস, ফার্নিচার, ওয়েজেস, পোয়েট্রি, ইস্যুস, ব্রিক্স,
হেয়ার, অ্যালফাবেট, ল্যাঙ্গুয়েজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ইথিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই শব্দগুলো আমরা কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলে সেখানে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন অর্থাৎ অ্যান্টিসিডেন্ট মানে পূর্ব পদ অনুসারে বসে। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি মানে যেখানে কোনো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হবে তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটি রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউনটি ব্যবহার করা হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ অনুসারে বসবে। এক্সাম্পল হিসেবে দেখতে পাই আমরা ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু। রিলেটিভ প্রোনাউনটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমি একটি সংক্ষেপে রিলেটিভ প্রোনাউন, যে রিলেটিভ প্রোনাউন হলো সেই প্রোনাউন যেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। ইট ইজ একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, আই হু অ্যাম রেসপন্সিবল। তাহলে এখানে হু দিয়ে এই রেসপন্সিবলের সাথে এই সেন্টেন্সটাকে যুক্ত করেছে। তো রিলেটিভ প্রোনাউন যেখানে ব্যবহার করা হবে সেখানে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন অনুসারে তারপরে ভার্বটি বসবে। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন এই সেন্টেন্সে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। তাহলে এখানে হু হলো রিলেটিভ প্রোনাউন, এর আগের সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে সবসময় অ্যাম হয়, এই জন্য এই সেন্টেন্সে আই হু অ্যাম রেসপন্সিবল। তাহলে এই অ্যামটা এসেছে শুধু সাধারণ স্ট্রাকচারের এই আই অনুসারে। এর পরের বাক্যে আমরা দেখতে পাই ইট ওয়াজ ইউ হু ওয়ার টু ব্লেম। এখানে হুটা হলো রিলেটিভ প্রোনাউন আর ইউটা হলো তার আগের সাবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে দেখেছি যে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন, তাহলে এটা পূর্বের প্রোনাউন, তো তার অনুসারেই মূলত ভার্বটা ব্যবহার করা হবে। তাহলে ইউ এর পরে সবসময় ওয়ার হয়, এই জন্য আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পলে আছে হি ইজ ওয়ান অফ দোজ। তাহলে এখানে ওয়ান অফ দোজ হু ডু নট স্মোক, এখানে হুটা হলো রিলেটিভ প্রোনাউন, তাহলে এর আগে আছে ওয়ান অফ দোজ, তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। তো সেই অর্থে এখানে ডু নট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ, এই ভিডিও দেখার শেষে একটা কমেন্টস করে যাবেন, যে কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।